আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম নিয়ে। তো রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জনপ্রিয় একটি অ্যালগরিদম। এই অ্যালগরিদম ইউজ আমাদের ম্যাক্সিমাম কম্পিউটারের ক্ষেত্রেই করা হয়ে থাকে। তো এই অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে টাইম কোয়ান্টাম এবং মোড হচ্ছে প্রিএমপ্টিভ। আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে অ্যালগরিদমটা দেখেছিলাম, সেই অ্যালগরিদমের মধ্যে যদি আমরা মোড করে দেই প্রিএমপ্টিভ এবং ক্রাইটেরিয়া যদি চেঞ্জ করে দেই টাইম কোয়ান্টাম, তাহলেই হয়ে যায় আমাদের রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমগুলোর ক্ষেত্রে অবশ্যই এবং অবশ্যই প্রশ্নে টাইম কোয়ান্টাম দিয়ে দিবে যে কত ইউনিট অফ টাইম করে হচ্ছে আমাদের চলবে প্রসেস, এবং প্রসেস আইডি দেওয়া আছে, এখানে অ্যারাইভাল টাইম দেওয়া আছে, বার্স্ট টাইম দেওয়া আছে। আমাদের সেম টু সেম আগের মতো কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম, এভারেজ ওয়েটিং টাইম, এভারেজ রেসপন্স টাইম, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এগুলো ক্যালকুলেট করতে বলতে পারে। তো এখানে আমরা দুইটা কিউ নিয়ে নিয়েছি, একটা হচ্ছে রেডি কিউ আর একটা হচ্ছে রানিং কিউ। রেডি কিউ এর আগেও আমরা এখানে ছোট ছোট রাফ করেছিলাম, কিন্তু এখানে হচ্ছে ভিজুয়ালাইজ করে দিয়েছি, কারণ হচ্ছে আমরা প্রত্যেকবার টাইম কোয়ান্টাম পর পর রানিং কিউ থেকে প্রসেসকে আমরা আবার রেডি কিউতে পাঠাবো এবং রেডি কিউ থেকে আবার ডিসপ্যাচ করে রানিং কিউতে পাঠাবো। তো এটা ট্র্যাক রাখার জন্য আমরা রেডি কিউ পরীক্ষায় অ্যান্সার করব। তো ডিরেক্টলি যদি আমরা কোশ্চেন সলভিং এর দিকে যাই, তো আগের মতো অ্যাট দ্যাট টাইম জিরো, রানিং কিউই হচ্ছে আমাদের গ্যাং চার্ট। তো অ্যাট দ্যাট টাইম জিরো কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? অ্যাট দ্যাট টাইম জিরো, হ্যাঁ, আমাদের P1 প্রসেস অ্যারাইভ হয়েছে। তো P1 প্রসেসকে আমরা কোথায় পাচ্ছি? রেডি কিউতে পাচ্ছি। তো এই সময় অন্য কোনো প্রসেস কি আর অ্যারাইভ হয়েছে? এই সময় অন্য কোনো প্রসেসর অ্যারাইভ হয়নি। তো আমরা P1কে এখন আমাদের সিপিইউর কন্ট্রোল দিতে যাচ্ছি। তো P1কে আমরা রেডি কিউ থেকে ডিসপ্যাচ করে নিয়ে নিলাম কোথায়? রানিং কিউতে। এখন যেহেতু আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে টাইম কোয়ান্টাম, তো ফার্স্ট অফ অল আমরা চেক করব যে P1 এর বার্স্ট টাইম কতটুকু। যদি বার্স্ট টাইম টাইম কোয়ান্টামের থেকে বড় হয়, যদি বার্স্ট টাইম টাইম কোয়ান্টামের থেকে বড় হয়, তাহলে আমরা টোটাল ইউনিট অফ টাইম কোয়ান্টাম যতটুকু আছে ততটুকু চালিয়ে দিব। তো এখানে টাইম কোয়ান্টাম হচ্ছে 2, বার্স্ট টাইম হচ্ছে 5, অবশ্যই P1 এর বার্স্ট টাইম হচ্ছে বড়। তো আমরা টোটাল যে আমাদের টাইম কোয়ান্টাম রয়েছে সেই টাইম কোয়ান্টাম আমরা চালিয়ে দিব। তো 0 থেকে আমরা 2 পর্যন্ত চালিয়ে দিলাম। তো 2 ইউনিট অফ টাইম পর্যন্ত আমরা চলে আসলাম। এরপরে আমরা কি করব? এরপরে আমরা করব হচ্ছে P1 এর বার্স্ট টাইম আমরা রিডিউস করব। তো এখন 2 ইউনিট অফ টাইমে আমাদের কাছে রেডি কিউতে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? 1 ইউনিট অফ টাইমে আমরা দেখতে পাচ্ছি P2 অ্যারাইভ হয়েছে এবং 2 ইউনিট অফ টাইমে P3ও অ্যারাইভ হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের রেডি কিউতে এখন রয়েছে P2 এবং P3, যে দুইটা প্রসেস আমাদের 1 ইউনিট অফ টাইম এবং 2 ইউনিট অফ টাইমে অ্যারাইভ হয়েছে। অর্থাৎ এই P1 প্রসেস চলার সময় মিডল কোনো টাইমে হচ্ছে P2 অ্যারাইভ হয়ে গিয়েছিল, এবং যখন P1 শেষ হয়েছে 2 ইউনিট অফ টাইমে, তখনই P3 অ্যারাইভ হয়ে গিয়েছে। তো আমরা এখন কি করব? আমরা এখন করব হচ্ছে আমাদের কনটেক্সট সুইচিংয়ে যেতে হবে। কনটেক্সট সুইচিংয়ে যেয়ে হচ্ছে আমরা অন্য কোনো প্রসেসকে সিপিইউর কন্ট্রোল দিব এবং এই P1কে রেডি স্টেটে পাঠিয়ে দিব। অর্থাৎ এই যে P1 যেটা আমরা 2 ইউনিট এক্সিকিউট করলাম, এটাকে আমরা রেডি স্টেটে পাঠিয়ে দিব এবং কনটেক্সট সুইচ করে হচ্ছে আমরা আরেকটি প্রসেস ডিসপ্যাচ করে নিব, যেটি হচ্ছে P2। কারণ আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম ফলো করছি এখানে রেডি কিউতে। কারণ রেডি কিউতে আমরা এভাবে ফলো করব যে হচ্ছে প্রথমে তারপরেরটা এভাবে করে আমরা ডিসপ্যাচ করব। তো P2কে আমরা ডিসপ্যাচ করে নিলাম। তো P2কে নিয়ে নিলাম আমরা। তো P2কে চালাবো কতক্ষণ? P2কে চালাবো হচ্ছে যদি P2 এর টাইম কোয়ান্টাম এবং বার্স্ট টাইম আমরা এখন তুলনা করব। তো বার্স্ট টাইম যদি বেশি হয় টাইম কোয়ান্টামের থেকে, তাহলে ফুল ইউনিট অফ টাইম আমরা টাইম কোয়ান্টাম চালিয়ে দিব। তো P2 এর বার্স্ট টাইম কতটুকু? 4 ইউনিট অফ টাইম এবং টাইম কোয়ান্টাম হচ্ছে 2 ইউনিট অফ টাইম। অবশ্যই P2 এর বার্স্ট টাইম বড়। তো আমরা 2 ইউনিট টোটালটাই চালাবো। তো 2 + 2 হুইচ ইজ 4। তো 4 ইউনিট অফ টাইমে হচ্ছে আমাদের এখান থেকে রিডিউস হবে 2 পরিমাণে, এবং 4 ইউনিট অফ টাইমে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? হ্যাঁ, 4 ইউনিট অফ টাইমে আমাদের প্রসেস P4 অ্যারাইভ হয়ে গিয়েছে। তো P4 প্রসেস অ্যারাইভ হয়ে গিয়েছে, ভালো কথা, সুন্দর।
তো আমরা এখন কি করতে পারি, আমরা এখন করতে পারি হচ্ছে আমাদের সিপিইউর কন্ট্রোল আরেকজনকে দিব। তো সিপিইউর কন্ট্রোল আমরা এখন কাকে দিব, সিপিইউর কন্ট্রোল দিব হচ্ছে আমরা এখন P3 কে। তো P3 কে দেওয়ার আগে আমাদের কি করতে হবে, কনটেক্সট সুইচ করতে হবে, P2 কে আমাদের রেডি কিউতে আবার পাঠিয়ে দিতে হবে এবং P3 কে আমাদের ডিসপ্যাচ করে নিতে হবে। তো এখানে আপনি আশা করি একটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা ফার্স্ট অফ অল কি চেক করছি, তো এই সিকোয়েন্সটা অবশ্যই মেনটেন করতে হবে, না হলে কিন্তু আমাদের অ্যালগরিদমে অ্যান্সার ভুল হয়ে যাবে। তো আমি শর্টকাটে আমি আপনাকে টেকনিক লিখে দিচ্ছি যে আমরা কোনটার পরে কোনটা করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা ফার্স্টে কি করছি, 1 নাম্বার পয়েন্টে আমরা করছি হচ্ছে দেখছি যে রেডি কিউতে কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। রেডি কিউতে কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা আমরা সেটা ফার্স্ট অফ অল চেক করেছি। 0 ইউনিট অফ টাইমে, 2 ইউনিট অফ টাইমে, 4 ইউনিট অফ টাইমে কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কি হয়নি। সেকেন্ড কি করেছি, সেকেন্ড আমরা করেছি ডিসপ্যাচ। এবং ডিসপ্যাচটা আমরা করছি হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম অনুসারে। এই যে P1 প্রসেস অ্যারাইভ হয়েছিল, আমাদের রেডি কিউতে ডিসপ্যাচ করে আমরা রানিং কিউতে নিয়ে নিয়েছি। দেন আমরা কি করেছি, দেন আমরা করেছি টাইম কোয়ান্টাম অনুযায়ী যতটুকু রয়েছে, এই যে আমাদের টাইম কোয়ান্টাম 2 ইউনিট, তো 2 ইউনিট হচ্ছে আমরা চালিয়ে দিয়েছি। তো 2 ইউনিট চালানোর পরে আমরা কি করেছি, 2 ইউনিট চালানোর পরে যে প্রসেসটা আমরা 2 ইউনিট চালালাম তার আমরা বার্স্ট টাইম রিডিউস করে দিয়েছিলাম। এরপরে আমরা করেছিলাম বার্স্ট টাইম রিডিউস করেছি। এরপরে আমরা কি করেছি, এরপরে আমরা চেক করেছি কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছিল এক্সটেন্ডেড টাইমে। এই যে 2 ইউনিট অফ টাইম আমরা এক্সটেন্ড করলাম, এই 2 ইউনিট অফ টাইমে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছিল, হ্যাঁ 2 ইউনিট অফ টাইমে প্রসেস 2 অ্যারাইভ হয়েছিল, প্রসেস 3 অ্যারাইভ হয়েছিল। তো আমরা কনটেক্সট সুইচিংয়ের আগে অর্থাৎ এই P1 কে আবার রেডি কিউতে পাঠানোর আগে P2 এবং P3 কে রেডি কিউতে আমরা লিখে নিয়েছিলাম। তো এখানে ভুল করা যাবে না যে P1 কে আমরা ডিসপ্যাচ করেছি, রান করেছি, আবার পাঠিয়ে দিয়েছি, তারপর P2 P3 এসেছে না, এভাবে না। সিকোয়েন্সটা হবে এই অনুসারে যে ফার্স্ট হচ্ছে দেখবো আমরা রেডি কিউতে কোনো প্রসেস এসেছে কি না, তারপর তাকে আমরা ডিসপ্যাচ করে নিব, তারপর হচ্ছে টাইম কোয়ান্টাম অনুসারে চালাবো, তারপর হচ্ছে আমরা বার্স্ট টাইম রিডিউস করব। দেন হচ্ছে আমরা চেক করব যে এই 2 ইউনিট অফ টাইমে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে। যদি অ্যারাইভ হয়ে থাকে তাকে আমরা রেডি কিউতে লিখে নিব। তারপর আমরা কি করব, তারপর আমরা করব হচ্ছে কনটেক্সট সুইচিং। তো কনটেক্সট সুইচিং করে যে আমরা P1 কে আবার এখানে পাঠিয়ে দিলাম এবং P2 কে আমরা ডিসপ্যাচ করে নিলাম। তো আমরা এই সিকোয়েন্স অনুসারে কাজ করব। তো এটা হচ্ছে এই টোটাল কাজটা আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি। তো আপনারা এটা পরীক্ষার হলে লিখবেন না, কিন্তু মনে রাখার জন্য আপনারা এই সিকোয়েন্সটা অবশ্যই মেনটেন করবেন। তো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে প্রসেস 3-তে। তো প্রসেস 3 এর বার্স্ট টাইম কতটুকু, প্রসেস 3 এর বার্স্ট টাইম হচ্ছে 2 ইউনিট অফ টাইম এবং টাইম কোয়ান্টাম 2 ইউনিট অফ টাইম সমান সমান আছে, আমরা চালিয়ে দিতে পারি। তো 2 ইউনিট যেহেতু আমাদের টাইম কোয়ান্টাম, তো 6 পর্যন্ত আমরা চালালাম। 6 পর্যন্ত চালানোর ফলে আমাদের P3 এর বার্স্ট টাইম হয়ে গেল এখানে 0, অর্থাৎ আমাদের P3 টার্মিনেট হয়ে গিয়েছে। তো P3 যেহেতু টার্মিনেট হয়ে গিয়েছে তো আমাদের P3 নিয়ে আর কোনো কথাই নেই, এখানে P3 আর পুনরায় রেডি কিউতে ফেরত যাবে না। তো P3 যেহেতু পুনরায় রেডি কিউতে ফেরত যাচ্ছে না, তখন আমরা কি করব, আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম অনুযায়ী এই যে ডিসপ্যাচ করব, আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম অনুযায়ী কাকে ডিসপ্যাচ করে নিব, P1 কে আমরা ডিসপ্যাচ করে নিব। তো P1 রিমেইনিং বার্স্ট টাইম হচ্ছে 3, যেটা হচ্ছে কি টাইম কোয়ান্টামের থেকে বড়, তো আমরা টোটাল টাইম কোয়ান্টাম চালাতে পারি। তো 8 ইউনিট অফ টাইম পর্যন্ত আমরা চালিয়ে দিলাম। তো চালানোর পরে আমরা কি করেছিলাম, বার্স্ট টাইম রিডিউস করেছিলাম। তো 3 থেকে 2 হলে থাকে হচ্ছে 1। দেন আমরা কি চেক করি, দেন চেক করি কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে। এখন মজার ব্যাপার, আমাদের 4টা প্রসেস অলরেডি অ্যারাইভ হয়ে গিয়েছে।
তো আমাদের এই 5 নাম্বার যে আমাদের কন্টেক্সটটা রয়েছে সেটা আমাদের চেক করার প্রয়োজন নেই, কারণ সবগুলো প্রসেসই অ্যারাইভ হয়ে গিয়েছে। তো এরপরে আমাদের কি করতে হবে, কন্টেক্সট সুইচিং করতে হবে। তো P1 কে আমরা পাঠিয়ে দিব কোথায়, আবার P1 কে আমরা পাঠিয়ে দিব এই যে এখানে এরপরে, এবং ডিসপ্যাচ করব কাকে, ডিসপ্যাচ করব আমরা আমাদের P4 কে, কারণ ডিসপ্যাচ করব হচ্ছে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম অনুসারে। তো P4 কে নিয়ে নিলাম। তো P4 এর বার্স্ট টাইম হচ্ছে 1 ইউনিট অফ টাইম এবং টাইম কোয়ান্টাম হচ্ছে 2 ইউনিট অফ টাইম, অ্যান্ড টাইম কোয়ান্টাম বড় বেশি। তো আমরা এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা 1 ইউনিট অফ টাইমই চালাই। তো 8 থেকে হচ্ছে 9 পর্যন্ত P4 চলার ফলে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে রিডিউস করব বার্স্ট টাইম, তো 0 হয়ে যাবে। দেন 0 যেহেতু হয়ে গিয়েছে P4 আমাদের টার্মিনেট হয়ে যাবে। তো P4 নিয়ে আমাদের কোনো কথা নেই, P4 আর রেডি কিউতে ফেরত যাচ্ছে না, টার্মিনেট হয়ে গিয়েছে রানিং কিউ থেকে। তো এরপরে বাকি কি আছে, এরপরে বাকি আছে P2। তো P2 কে আমরা ডিসপ্যাচ করে নিলাম। তো P2 এর বার্স্ট টাইম কতটুকু, P2 এর বার্স্ট টাইম হচ্ছে 2 ইউনিট অফ টাইম এবং আমাদের টাইম কোয়ান্টামে 2 ইউনিট অফ টাইম। আমরা কি করতে পারি, আমরা টোটাল টাইম চালাতে পারি। তো 9 থেকে 11 পর্যন্ত চলবে, 11 পর্যন্ত চলার ফলে আমরা কি করব, এখন রিডিউস করে দিব বার্স্ট টাইম, 0 হয়ে যাবে, P2 টার্মিনেট হয়ে যাবে। তো P2 নিয়ে আমাদের কোনো কথা নেই। তো এবার আমরা ডিসপ্যাচ করব P1 কে ডিসপ্যাচ করে নিলাম। তো P1 এর বার্স্ট টাইম কতটুকু বাকি আছে, জাস্ট 1 ইউনিট অফ টাইম, তো 0 হয়ে যাবে। তো 1 ইউনিট অফ টাইম যদি আমরা চালিয়ে দিই, টাইম কোয়ান্টাম এখান থেকে হয়ে যাবে হচ্ছে 11 থেকে 12 পর্যন্ত হচ্ছে চলবে। তো এই হয়ে গেল প্রিপারেশন আমাদের গ্যাং চার্ট বা রানিং কিউ। তো আশা করি বুঝতে পেরেছেন, একটুখানি ঝামেলা মনে হচ্ছে। তো আপনি এই সিকোয়েন্সটা মেনটেন করলেই আপনার আর ঝামেলা লাগবে না। এরপর আমরা একটা কোশ্চেন সলভ করবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা ক্যালকুলেট করবো কমপ্লিশন টাইম। তো এগুলো আপনি আশা করি জানেন কমপ্লিশন টাইম কীভাবে ক্যালকুলেট করতে হয়। এই যে P1 কমপ্লিট হয়েছে 12 ইউনিট অফ টাইমে, P2 কমপ্লিট হয়েছে 11 ইউনিট অফ টাইমে। আমরা গ্যাং চার্ট থেকে নিব, অর্থাৎ রানিং কিউ থেকে নিব, রেডি কিউ না। P2 কমপ্লিট হয়েছে 11 ইউনিট অফ টাইমে। P3 কমপ্লিট হয়েছে 6 ইউনিট অফ টাইমে এবং P4 কমপ্লিট হয়েছে 9 ইউনিট অফ টাইমে। তো এই হয়ে গেল আমাদের কমপ্লিশন টাইম। P1 12, P2 11, P3 6, P4 9। এবার আমরা ক্যালকুলেট করবো আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। আমরা কীভাবে ক্যালকুলেট করি, কমপ্লিশন টাইম থেকে আমরা আমাদের অ্যারাইভাল টাইম বাদ দিয়ে দিই, অর্থাৎ 12 থেকে আমরা বাদ দিব 0 হুইচ ইজ 12, 11 থেকে বাদ দিব 1 হুইচ ইজ 10, 6 থেকে বাদ দিব 2 হুইচ ইজ 4, 9 থেকে বাদ দিব 4 হুইচ ইজ 5। এবার আমরা ক্যালকুলেট করবো আমাদের ওয়েটিং টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাদ দিব বার্স্ট টাইমকে। তো 12 থেকে বাদ দিব 5, এখানে ভুল করা যাবে না। তো 7, 10 থেকে বাদ দিব 4, তো 6, 4 থেকে বাদ দিব 2, তো 2, 5 থেকে বাদ দিব 1, তো আনসার হচ্ছে এখানে 4। ধরুন রেসপন্স টাইম যদি আমরা ক্যালকুলেট করি, P1 ফার্স্ট টাইম সিপিইউ কন্ট্রোল পেয়েছে 0 ইউনিট অফ টাইমে, অ্যারাইভও করেছে 0 ইউনিট অফ টাইমে, তো রেসপন্স টাইম এক্ষেত্রে 0। P2 অ্যারাইভ করেছে 2 ইউনিট অফ টাইমে, সিপিইউ কন্ট্রোল পেয়েছে ফার্স্ট টাইম 2 ইউনিট অফ টাইমে এবং অ্যারাইভ করেছে 1 ইউনিট অফ টাইমে, তো রেসপন্স টাইম হচ্ছে 1, 2 - 1, 1। P3 সিপিইউ কন্ট্রোল পেয়েছে 4 ইউনিট অফ টাইমে এবং অ্যারাইভ করেছে 2 ইউনিট অফ টাইমে, তো রেসপন্স টাইম হচ্ছে 2। 4 এ সিপিইউ কন্ট্রোল পেয়েছে, 2 তে সে অ্যারাইভ করেছে, 4 - 2 হুইচ ইজ 2। দেন হচ্ছে P4 কখন অ্যারাইভ করেছে, P4 অ্যারাইভ করেছে হচ্ছে 4 ইউনিট অফ টাইমে এবং সিপিইউ কন্ট্রোল পেয়েছে 8 ইউনিট অফ টাইমে, তো 8 - 4 হুইচ ইজ 4। তো এবার আমাদের ক্যালকুলেট করতে হবে এভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম, এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ রেসপন্স টাইম। তো আমরা ক্যালকুলেট করে নিলাম আমাদের এভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এবং এভারেজ রেসপন্স টাইম। তো টার্নঅ্যারাউন্ড টাইমগুলো যদি আপনি সবগুলো যোগ করেন এবং আমাদের যে কয়টি প্রসেসর আছে 4টি 4 দিয়ে ভাগ দেন, তাহলে হচ্ছে পাবেন হচ্ছে 31/4। এভারেজ ওয়েটিং টাইমের ক্ষেত্রে এগুলো যোগগুলো হচ্ছে 19 আসে এবং 4 দিয়ে ভাগ দিলে হচ্ছে 19/4। এভারেজ রেসপন্স টাইমও জিজ্ঞেস করতে পারে, তো এই কয়টা নাম্বার যদি আমরা যোগ করি পাই হচ্ছে 7/4 হুইচ ইজ 7/4। তো এই গেল আমাদের একটা কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটি কোশ্চেন প্র্যাকটিস করে নিব।